হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার হিস্ট্রি মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তোমরা যারা এখন 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 4th সেমিস্টারে 4টে পেপার পড়তে হবে। মেজরের 2টি পেপার, মেজর 4.1 অর্থাৎ পেপার 4 এবং মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এবং একটা মাইনর পেপার ও একটা বেঙ্গলি কম্পালসারি এইসি পেপার তোমাদের সকলকেই পড়তে হবে। তো তোমরা আমাদের কাছে সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। তো 4th সেমিস্টারের তোমাদের মেজর পেপারের প্রাইস হচ্ছে 150 টাকা এবং মাইনর পেপারেরও সেম 150 টাকা। তো তোমাদের 4th সেমিস্টারের 4টে পেপারের জন্য মেজরের 2টো পেপারের জন্য 150 করে তোমাদের 300 টাকা এবং মাইনরের 150 এবং তোমাদের বেঙ্গলি এইসি কম্পালসারি পেপারের জন্য শুধুমাত্র 99 মানে 99 টাকা তোমাদের শুধুমাত্র পেমেন্ট করতে হবে। তাহলে তোমাদের টোটাল হচ্ছে 4টে পেপারের জন্য 550 টাকা। তো তোমরা যদি 4টে পেপার একসঙ্গে নাও তাহলে তোমাদেরকে 500 টাকার মধ্যে 4টে পেপারই দেওয়া হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 4th সেমিস্টার হিস্ট্রি মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এর সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে এবং তার সাথে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমি তোমাদেরকে হিস্ট্রি মেজর 4.2 অর্থাৎ পেপার 5 এর সিলেবাসটি দেখিয়ে দিই। সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে ইউরোপিয়ান ট্রানজিশন সিলেবাস 2026। ইউনিট 1-এ রয়েছে ইউরোপীয় সামন্ততন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্য, ক্রুসেডসমূহ এবং 1400 শতকের সামন্ততন্ত্রের সংকট, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন কিন্তু পূর্ব ইউরোপে এর স্থায়িত্ব। ইউনিট 2-তে রয়েছে রেনেসাঁ ধর্ম সংস্কার, প্রতি ধর্ম সংস্কার এবং আলোকায়ন, মুদ্রণ বিপ্লবের প্রভাব, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের প্রসার, শিল্প স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্য। এবং ইউনিট 3-তে দেখো কী রয়েছে। ইউনিট 3-তে রয়েছে ভৌগোলিক আবিষ্কারসমূহ, বাণিজ্যিক বিপ্লব ও মূল্য বিপ্লব, মার্কেন্টিলিজমের মাধ্যমে ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের বিতর্ক, শিল্প সমাজের উত্থান। ইউনিট 4-এ রয়েছে 30 বছরের যুদ্ধ থেকে 7 বছরের যুদ্ধ পর্যন্ত ইউরোপ, জাতিরাষ্ট্রের উত্থান, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর উদারনৈতিক রাজনীতির সূচনা। তো এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা আমাদের কাছে কল্যাণী ইউনিভার্সিটি সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। 4th সেমিস্টারের মেজর এবং মাইনরের যে কোনো একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। আর তোমাদের শুধুমাত্র বেঙ্গলি এইসি কম্পালসারি পেপারটার প্রাইস শুধুমাত্র 99 টাকা। আবারও তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, তোমরা অনেকে এখনও জিজ্ঞাসা করো যে শর্ট কোশ্চেনগুলো দেবেন, তো তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেইড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন আনসারগুলো দেখাই, শর্ট কোশ্চেন আনসারগুলো দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন আনসার এবং লং কোশ্চেন আনসার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো এবার শুরু করা যাক। ইউনিট 1 ইউরোপীয় সামন্ততন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্য, ক্রুসেডসমূহ এবং 1400 শতকের সামন্ততন্ত্রের সংকট, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন কিন্তু পূর্ব ইউরোপে এর স্থায়িত্ব। তো ইউনিট 1-এর প্রথম প্রশ্ন রয়েছে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝায়? তুমি কি মনে করো এই সংকট সর্বত্রগামী ছিল, অথবা তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপে একটি তীব্র সংকট দেখা দিয়েছিল? তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি ইউনিটের প্রথম দিকে এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। গুরুত্বপূর্ণের ভিত্তিতে ক্রম অনুসারে পরপর সাজানো রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি তোমরা আর কোথাও এত স্বল্প মূল্যে পাবে না। তাই এখন থেকে যদি আমাদের কাছ থেকে সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে প্রশ্ন রয়েছে একজন ভূমিদাস বা সার্ফ তার মায়ের গর্ভ থেকে পূর্ব নির্ধারিত প্রভুর অধীন ভূমিদাস রূপে চিহ্নিত হতো। তুমি কি এই মতের সঙ্গে একমত? আর আমাদের কাছ থেকে যদি তোমরা এই সাজেশন পিডিএফ কপিগুলি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উদাহরণ হিসেবে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে রাখি। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা নিয়ে ভাবছো তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে এসো সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তো এরপরের প্রশ্ন দেখো চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতির সংকট দেখা দিয়েছিল কেন? অথবা তুমি কি একমত যে চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতিতে সংকট দেখা দিয়েছিল?
আর তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশন পিডিএফ কপিটি বাই করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। হোয়াটসঅ্যাপে আমরা তোমাদেরকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবো কীভাবে তোমরা নোটটি বাই করবে। আর হোয়াটসঅ্যাপে আমরা তোমাদেরকে আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো, সেই স্ক্যানারটি ইউজ করে তোমরা পেমেন্ট করবে, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হয়। পরের প্রশ্ন, সমকালীন ইউরোপের উপর ক্রুসেডের আর্থসামাজিক প্রভাব সংক্ষেপে আলোচনা করো, অথবা ইউরোপের রাজনীতি ও অর্থসামাজিক ক্ষেত্রে ক্রুসেডের প্রভাব আলোচনা করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরে প্রশ্ন রয়েছে, ইউরোপে ক্রুসেডের তাৎপর্য কী ছিল, অথবা ফ্রান্সের ক্রুসেড যুদ্ধের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ কী ছিল, অথবা চতুর্দশ শতকে সামন্ততন্ত্রের সংকট ও পতনের কারণগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, আমেরিকান অর্থনীতিবিদ পল সুইজি ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে কিভাবে ব্যাখ্যা করেছেন। এরপরে প্রশ্ন রয়েছে, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা ইউরোপীয় সামন্ততন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ফ্রান্সের ধর্মযুদ্ধের কারণ আলোচনা করো। ঐতিহাসিকরা একে ইউরোপের ইতিহাসে দ্বিতীয় মহামারী যুদ্ধ হিসেবে বর্ণনা করেন কেন, অথবা ফ্রান্সের ধর্মযুদ্ধ বা ক্রুসেডের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো, অথবা ধর্মযুদ্ধ বা ক্রুসেডের প্রেক্ষাপট আলোচনা করো, অথবা ইউরোপে ক্রুসেডের উদ্ভবের পিছনের মূল কারণ বা পটভূমি কী ছিল। পরের প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের পতনে ক্রুসেডের কী ভূমিকা ছিল। পরের প্রশ্ন, পূর্ব ইউরোপে সামন্ততন্ত্র টিকে থাকার কারণগুলি বিশ্লেষণ করো, অথবা পূর্ব ইউরোপে সামন্ততন্ত্রের পুনরুজ্জীবনের প্রেক্ষাপটে তোমার মতামত প্রকাশ করো, অথবা যেখানে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটে সেখানে পূর্ব ইউরোপে তা টিকে থাকে, এই বক্তব্যের আলোকে আলোচনা করো। তো দেখো, এবার রয়েছে ইউনিট 2, রেনেসা ধর্ম সংস্কার, প্রতিধর্ম সংস্কার এবং আলোকায়ন, মুদ্রণ বিপ্লবের প্রভাব, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের প্রসার, শিল্প স্থাপত্য বিজ্ঞান ও সাহিত্য। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, বিজ্ঞান বিপ্লব আদৌ কতটা বৈজ্ঞানিক ছিল, ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন রয়েছে, রেনেসা শব্দটি মধ্যযুগীয় সংস্কারের বেড়াজালে আবদ্ধ মানুষের মুক্ত ও দুঃসাহসিক চিন্তাধারার পুনরুজ্জন্মকে বোঝায়, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কেন সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল। এরপরের প্রশ্ন, ক্যালভিন মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, তুমি কিভাবে রেনেসাঁসজনিত মানবতাবাদের উত্থান ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, সোসাইটি অফ জেসাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ধর্ম সংস্কারের বিরোধিতা কিভাবে কাউন্টার রিফরমেশনের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছিল। এরপরের প্রশ্ন, ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, অথবা সপ্তদশ শতকের ইউরোপে ঘটে যাওয়া বৈজ্ঞানিক বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে, ফ্লোরেন্সের প্লেটো একাডেমির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, নবজাগরণে মুদ্রণ বিপ্লবের অবদান বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন রয়েছে, মুদ্রণ বিপ্লব কি, সংক্ষেপে আলোচনা করো, অথবা মুদ্রণ বিপ্লবের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ইউরোপের ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও সমাজের উপর মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, রেনেসাঁস বা নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা রেনেসাঁস বলতে কি বোঝায়, রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো যে মহাদেশীয় সংস্কার বা রেনেসাঁ ইংল্যান্ডের ধর্ম সংস্কার থেকে পৃথক ছিল। এরপরের প্রশ্ন রয়েছে, ধর্ম সংস্কার আন্দোলন বা রিফরমেশনের কারণ, গুরুত্ব, ফলাফল ও প্রভাব আলোচনা করো, অথবা রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভব তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো। পরের প্রশ্ন রয়েছে, নতুন সামাজিক চিন্তাধারার বিকাশে রেনেসাঁ কিভাবে প্রভাব ফেলেছিল, ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে, সাহিত্যের উপর মানবতাবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কী ছিল। এরপরের প্রশ্ন রয়েছে, ইতালিতে প্রথম নবজাগরণ কেন ঘটেছিল, অথবা কেন ইটালিতেই প্রথম রেনেসাঁ সংগঠিত হয়েছিল, অথবা শিল্পকলায় মানবতাবাদের প্রয়োগ আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, মানবতাবাদ বলতে কি বোঝো।
এরপরে দেখো রয়েছে ইউনিট 3 ভৌগোলিক আবিষ্কারসমূহ, বাণিজ্যিক বিপ্লব ও মূল্য বিপ্লব, মার্কেন্টিলিজমের মাধ্যমে ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের বিতর্ক, শিল্প সমাজের উত্থান। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে ষোড়শ শতাব্দীতে মূল্য বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন রয়েছে ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টিলিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, অথবা তুমি কি মনে করো যে ইউরোপে পুঁজিবাদের বিকাশের সঙ্গে মার্কেন্টিলিজমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ব্যাখ্যা করো। অথবা মার্কেন্টিলিজম মতবাদ কিভাবে ইউরোপে বিকাশ লাভ করে, এর মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে প্রশ্ন রয়েছে বাণিজ্যবাদ বলতে কি বোঝো। এরপরে প্রশ্ন রয়েছে বোস্টন টি পার্টি কি, এর তাৎপর্য কি ছিল। এরপরের প্রশ্ন রয়েছে ষোড়শ শতকে ইউরোপে কি কৃষি বিপ্লব ঘটেছিল, ব্যাখ্যা করো। অথবা ষোড়শ শতকে মূল্য বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে বা পুঁজিবাদে উত্তরণের প্রক্রিয়া নিয়ে উত্তরণের বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। অথবা সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের বিতর্ক নিয়ে একটি রচনা লেখো। অথবা ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ প্রসঙ্গে দুটি ঐতিহাসিক বিতর্কের পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম কেন সংগঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন রয়েছে বিজ্ঞান বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল। এরপরের প্রশ্ন রয়েছে ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব কি মূলত রক্ষণশীল ছিল। অথবা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের স্বরূপ বিশ্লেষণ করো। অথবা ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব কি মূলত রক্ষণশীল ছিল। এরপরের প্রশ্ন রয়েছে পঞ্চদশ শতকের শেষ দিকে ইউরোপে মানচিত্র অঙ্কনের বিকাশ সম্পর্কে লেখো। এরপরে প্রশ্ন পুঁজিবাদ কি, পুঁজিবাদের আবির্ভাব কিভাবে ঘটে। অথবা তুমি পুঁজিবাদের উত্থানকে কিভাবে বর্ণনা করবে। এরপরের প্রশ্ন রয়েছে ইউরোপীয় মহাদেশে শিল্প অর্থনীতির বিকাশ সম্পর্কে আলোচনা করো। অথবা মহাদেশীয় শিল্প সমাজে বাণিজ্যের উত্থান ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে ভৌগোলিক আবিষ্কার বলতে কি বোঝায়, এর ফলাফল কী ছিল। অথবা ভৌগোলিক আবিষ্কারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে সামন্ততন্ত্র কি ধীরে ধীরে বিতর্কিত হয়ে পুঁজিবাদের রূপ লাভ করেছিল। অথবা ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ বিতর্ক পর্যালোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে ইউরোপের অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব পড়েছিল। অথবা ইউরোপে আদৌ কি কোনো মূল্য বিপ্লব ঘটেছিল। অথবা সপ্তদশ শতকের মূল্য বিপ্লব কি আদৌ সংগঠিত হয়েছিল। অথবা ইউরোপের কৃষি বিপ্লবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এরপরে প্রশ্ন রয়েছে 18 শতকের শেষ লগ্নে ইউরোপের শিল্প সমাজের উদ্ভব প্রক্রিয়া নির্দেশ করো। এবার রয়েছে ইউনিট 4 30 বছরের যুদ্ধ থেকে 7 বছরের যুদ্ধ পর্যন্ত ইউরোপ, জাতিরাষ্ট্রের উত্থান, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর উদারনৈতিক রাজনীতির সূচনা। তো ইউনিট 4 এর প্রথম প্রশ্ন রয়েছে তুমি কি সহমত যে 1648 খ্রিস্টাব্দের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করেছিল। অথবা ওয়েস্টফেলিয়া চুক্তির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে প্রশ্ন রয়েছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করো। এরপরে প্রশ্ন রয়েছে পঞ্চদশ শতকে পর্তুগিজরা কিভাবে আমেরিকার আবিষ্কার করেছিল। অথবা আমেরিকা আবিষ্কার তথা নতুন বিশ্বের ইতিহাস বিবৃত করো। পরের প্রশ্ন রয়েছে ইংল্যান্ডে জাতীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইংরেজ গৃহযুদ্ধ কতটা অবদান রেখেছিল। অথবা ইংল্যান্ডের জাতীয় রাষ্ট্র গঠনে ঋণাঙ্কুশ তন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে প্রাথমিক পর্বে জাতিরাষ্ট্র হিসেবে স্পেনের উত্থান বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি জাতীয় সার্বভৌমত্ব নীতিকে কতদূর পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পেরেছিল। এরপরের প্রশ্ন রয়েছে 30 বছরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে 1776 সালের আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আমেরিকার বাসীদের সাফল্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এরপরের প্রশ্ন রয়েছে ইউরোপের ইতিহাসে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কি গুরুত্ব কী ছিল। পরের প্রশ্ন রয়েছে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। এরপরের প্রশ্ন রয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি এক নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সূচনা করেছিল। এরপরের প্রশ্ন রয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী ছিল, এই যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী ছিল, এই যুদ্ধের তাৎপর্য বর্ণনা করো।
এরপরের প্রশ্ন রয়েছে ইসাবেলা ও ফার্দিনান্দের নেতৃত্বে স্পেনের উত্থান সংক্ষেপে আলোচনা করো, অথবা ইসাবেলা ও ফার্দিনান্দ কীভাবে স্পেনকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। এরপরের প্রশ্ন রয়েছে 30 বছরের যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল, ওয়েস্টফেলিয়া শান্তির তাৎপর্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এরপরের প্রশ্ন রয়েছে ফ্রান্সকে একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে কার্ডিনাল রেসুলার ভূমিকা কী ছিল, অথবা ফ্রান্সের শক্তিশালী ও কেন্দ্রীভূত রাষ্ট্রে পরিণত করতে কার্ডিনাল রিচেলু কী ভূমিকা পালন করেছিলেন। তো এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ইউনিট অনুযায়ী সাজেশনের প্রশ্ন উত্তরগুলি। এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেবো। দেখো 2025 সালের প্রশ্নপত্র, ইউজি 4th সেমিস্টার এক্সামিনেশান 2025, হিস্ট্রি মেজর T4। দেখো ইউরোপিয়ান ট্রানজিশন, তোমাদের 1 নম্বর দাগে দেখো তোমাদের ফুল মার্কস রয়েছে 60, টাইম রয়েছে 2.5 ঘন্টা। 1 নম্বর দাগে তোমাদের 2 মার্কের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে তোমাদের 20 নম্বর। তো 1 নম্বর দাগে কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও, যেহেতু এই সেম প্যাটার্নে এবছরেও তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে। তো এরপরে দেখো 2 নম্বর দাগ, 2 নম্বর দাগে তোমাদের 5 মার্কের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বর দাগে থাকবে তোমাদের 20 নম্বর। কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। এরপরে তোমাদের রয়েছে 3 নম্বর দাগ, 3 নম্বর দাগে তোমাদের 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর দাগে তোমাদের থাকছে 20 নম্বর। তো টোটাল তোমাদের রয়েছে 60 নম্বরের পরীক্ষা। তো কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।